শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে গভীর জঙ্গলে ঘেরা এক নিস্তব্ধ গ্রাম কালীনগর। দিনের আলোতেও সেখানে কেমন একটা গাছমছমে অনুভূতি হয়। চারদিকে অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজেও কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছে। সেই গ্রামে পৌঁছানোর পথটা ছিল সংকীর্ণ, কাঁচা রাস্তা, দুই পাশে উঁচু উঁচু গাছের সারি। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে অদ্ভুত ছায়া তৈরি করছিল। সেই পথ ধরে এগিয়ে চলেছিল অরিন্দম। অরিন্দম একজন তরুণ সাংবাদিক। রহস্যময় ঘটনা আর অলৌকিক কাহিনী খুঁজে বের করাই তার নেশা। কয়েকদিন আগে শহরের সংবাদপত্রে একটা খবর বেরিয়েছিল, কালীনগরের অভিশপ্ত কুয়া, যেখানে রাতে শোনা যায় আর্তনাদ, দেখা যায় অদ্ভুত ছায়া। এই খবরটাই তার কৌতূহল বাড়িয়ে তুলেছিল। সে ঠিক করল নিজে গিয়ে রহস্যটা উদ্ঘাটন করবে। গ্রামে ঢুকতেই তার চোখে পড়ল ভগ্নপ্রায় কুটির, ফাঁকা রাস্তা আর বাতাসে ভাসমান এক চাপা আতঙ্ক। চায়ের দোকানে বসে চা খেতে খেতে গ্রামের প্রবীণ হরিধন কাকুর সঙ্গে আলাপ জমাল অরিন্দম। কাকুর চোখে গভীর ক্লান্তি, কণ্ঠস্বরে শত বছরের ইতিহাসের গন্ধ। অরিন্দম কৌতূহলী, কাকু, কালীনগরের কুয়ার গল্পটা শুনেছি, এটা কি সত্যি? হরিধন কাকু চমকে উঠলেন। হাতে ধরা বিড়িটা মাঝপথেই নিভে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হরিধন কাকু, ও কথা মুখে আনিস না বাবা, ওই কুয়া অভিশপ্ত, রাত বিরেতে ওদিকে ভুলেও যাস না। অরিন্দমের কৌতূহল বেড়ে গেল। অরিন্দম, কেন? কি হয়েছে ওখানে? কাকু চারপাশে একবার তাকিয়ে যেন নিশ্চিত হলেন কেউ শুনছে না। তারপর ফিসফিসিয়ে বললেন, বছর ২০ আগে রামকালী নামে এক গরিব মেয়ে ছিল আমাদের গ্রামে। মেয়েটা বড় ভালো ছিল, কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে অপবাদ দিয়ে অন্যায়ভাবে ওই কুয়ায় ফেলে দিয়েছিল। সেদিন থেকেই কুয়াটা অভিশপ্ত হয়ে যায়। রাত হলেই কুয়ার কাছ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। কেউ কেউ তো সেখানে এক নারীর ছায়াও দেখেছে। অরিন্দমের শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে গেল। অরিন্দম, আর কেউ কিছু জানে? কাকুর চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। হরিধন কাকু, বিমলচন্দ্র, ওই শয়তানটাই ছিল সবকিছুর মূল। তবে ও রেহাই পায়নি। একদিন রাতে কুয়ার পাশেই তার মৃতদেহ পাওয়া যায়। চোখ দুটো ভয়ে ফেটে বেরিয়ে এসেছিল। গ্রামের লোকে বলে রামকালীর অভিশাপেই তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে কেউ ওই কুয়ার ধারে কাছে যায় না। অরিন্দম গভীর মনোযোগে শুনল সবকিছু। মনে হলো এখানেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। রাত তখন গভীর, চাঁদের আলো মরে এসেছে, আর দূরে কোথাও বাজ পাখির ডাক ভেসে এলো। দূর থেকে ভেসে এলো কুয়ার দিক থেকে একটা চাপা ফিসিসানি, যেন কেউ কানে কানে বলছে, এসো, সত্যি জানতে হলে এসো। অরিন্দম ঠিক করল সে কাল সকালেই কুয়ার রহস্য উন্মোচন করতে যাবে। সকালবেলার সূর্য উঠে এলেও কালীনগরের বাতাসে যেন এক অজানা শীতলতা মিশে আছে। পাখির কিচিরমিচির নেই, পথঘাট শুনশান, যেন গ্রামটা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। অরিন্দম হাতে ক্যামেরা আর নোটবুক নিয়ে এগিয়ে চলল সেই অভিশপ্ত কুয়ার দিকে। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে কুয়াটা। শিকড়গুলো মাটির ওপরে সাপের মতো পেঁচিয়ে আছে, আর বাতাস বয়ে গেলে পাতাগুলো কেমন যেন ফিসফিস শব্দ করে ওঠে, যেন কুয়াটা নিজেই কিছু বলতে চাইছে। কুয়ার চারপাশটা ঝোপঝাড়ে ঢাকা, যেন প্রকৃতি একে নিজেই লুকিয়ে রাখতে চায়। কুয়ার দেয়ালে সবুজ শ্যাওলা, জায়গায় জায়গায় ফাটল আর ভাঙা কাঠের ঘেরা। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। কিন্তু সত্যি কি তাই? অরিন্দম ধীরে ধীরে কুয়ার কিনারায় এসে নিচে তাকালো। জলের থমথমে কালো গভীরতা যেন তাকে টেনে নিচ্ছে। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। পচা জলের সঙ্গে অন্য কিছুর গন্ধ মিশে আছে। মনে হচ্ছিল বহু পুরনো কিছু একটা নষ্ট হয়ে পড়ে আছে কুয়ার নিচে। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে কুয়ার গভীরে আলো ফেলল। মুহূর্তেই তার শরীর শীতল হয়ে গেল। কুয়ার জলের উপরে একটা ছায়া নড়ে উঠল। ছায়াটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু তার মনে হলো কেউ যেন ঠিক সামনেই দাঁড়িয়েছিল। অদ্ভুত দাগ ও কানের কাছে ফিসফিসানি। অরিন্দম দ্রুত পকেট থেকে ক্যামেরা বের করে কুয়ার পাশের পাথরের ওপর কিছু ছবি তুলতে লাগলো। সেখানে কয়েকটা অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। দেখে মনে হচ্ছিল এগুলো প্রাচীন কোনো তান্ত্রিক মন্ত্র। ঠিক তখনই পেছনের ঝোপের মধ্যে কিসের যেন নড়াচড়ার শব্দ হলো। অরিন্দম চমকে উঠল। ধীরে ধীরে আলো ফেলল ঝোপের দিকে। কিছু নেই, শুধু শুকনো পাতার ওপরে কিসের যেন ভেজা দাগ পড়ে আছে। তারপরই ফিসফিসিয়ে, বাঁচাও, বাঁচাও। অরিন্দমের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে পেছনে তাকালো, কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। শুধু কুয়ার কালো জল থেকে আসছে একটা গুমগুমে আওয়াজ, যেন কেউ নিচে কিছু ফিসফিস করছে। কুয়ার জল থেকে উঠে আসা মুখ। অরিন্দম দ্রুত কয়েকটা ছবি তুলল, নোটবুকে কয়েকটা কথা লিখে রাখল। ঠিক তখনই সে অনুভব করল
তার পিঠের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু বাতাসে কেমন একটা ঠান্ডা শ্বাসের অনুভূতি ছিল, যেন কেউ খুব কাছ থেকে তাকিয়েছিল তার দিকে। ঠিক তখনই কুয়ার জল থেকে একটা শব্দ এলো। গভীর জলের ভেতর থেকে যেন কেউ হাত ছুঁড়ে উঠছে। অরিন্দম শ্বাস আটকে কুয়ার দিকে তাকালো। হঠাৎ টর্চের আলো কুয়ার জলের ওপর পড়তেই সে স্পষ্ট দেখতে পেল কুয়ার জলের নিচে একটা সাদা মুখ, দুটো কালো ফাঁকা চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয়ে তার হাত থেকে টর্চটা পড়ে গেল। সঙ্গে সঙ্গেই চারপাশ অন্ধকারে ডুবে গেল। অন্ধকার গ্রামপথে ছুটে চলেছে অরিন্দম। হৃৎপিণ্ডটা ঢাকের মতো বাজছে, শ্বাসকষ্ট হচ্ছে, পা যেন বারবার জুড়িয়ে যাচ্ছে মাটির উঁচু নিচু পথে। তার মাথার ভেতর একটাই দৃশ্য বারবার ভেসে উঠছে, কুয়ার জলের নিচে সেই ফাঁকা চোখ। অবশেষে সে গ্রামে ফিরে এলো। চারদিক নিস্তব্ধ, শুধুমাত্র দূরের পুকুরগুলোর চাপা গোঙানি শোনা যাচ্ছে। সে সোজা হরিধন কাকুর বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর এল, কে? আমি অরিন্দম, দরজা খুলুন। দরজা খুলতেই কাকুর মুখের দিকে তাকিয়ে অরিন্দম থমকে গেল। কাকুর চোখে গভীর দুশ্চিন্তার ছাপ, হাত কাঁপছে, আর মুখটা যেন আরও ফ্যাকাশে হয়ে গেছে। তুই আবার কুয়ার ধার গেছিস? কাকু, আমি সেখানে যা দেখেছি, যা অনুভব করেছি, তার ব্যাখ্যা চাই। কুয়ার রহস্যটা কি? হরিধন কাকু গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ধীর হাতে একটা বিড়ি ধরালেন, ধোঁয়া ছাড়লেন ধীরে, যেন এই গল্পটা বলা তার জন্য সহজ নয়। তোকে আগেই বলেছিলাম বাবা, ওই কুয়ার ধারে ভুলেও যাস না, কিন্তু এখন তোকে সব বলতেই হবে। কাকু কণ্ঠ নিচু করে বলতে শুরু করলেন, আজ থেকে 20 বছর আগে, যখন এই গ্রামটা আরও ছোট ছিল, তখনই সেই ঘটনা ঘটেছিল। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট মন্দির ছিল, আর তার পাশেই ছিল এই কুয়া। সে সময় রামকালী নামে এক মেয়ে ছিল এখানে, অত্যন্ত সুন্দরী, দয়ালু আর মিষ্টি স্বভাবের। কিন্তু তার জীবনের গল্পটা ছিল করুণ, ভয়ঙ্কর। অরিন্দম নিঃশব্দে শ্বাস ধরে শুনছে। রামকালী ছোটবেলায় মা বাবাকে হারায়। গ্রামের কাজকর্ম করেই সে দিন কাটাত। কিন্তু এই গ্রামের জমিদার বিমলচন্দ্র কাকু থেমে গেলেন। তার চোখের মণি কেঁপে উঠল। সে ছিল এক নিষ্ঠুর, অমানুষিক মানুষ। একদিন রাতে সে তার লোকজন নিয়ে রামকালীর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তারপর কাকুর গলা ভারী হয়ে এলো। তাকে নির্মমভাবে হত্যা করে, আর সেই নিষ্পাপ শরীরটা ফেলে দেয় কুয়ায়। কখনো কেউ রামকালীর দেহ খুঁজে পায়নি। শুধু সেই রাত থেকে শুরু হলো কালীনগরের অভিশাপ। কুয়ায় কান্নার আওয়াজ পাওয়া যেতে লাগলো। রাতের আঁধারে কেউ ওখানে গেলে আর ফেরে না। লাল শাড়ি পরা এক ছায়া মাঝে মধ্যেই কুয়ার আশেপাশে দেখা যায়। কেউ যদি কুয়ার জল স্পর্শ করে, তার মাথার ভেতর একটা মেয়ের কান্নার আওয়াজ বাজতে থাকে, যতক্ষণ না সে পাগল হয়ে যায় কিংবা মরে যায়। অরিন্দম শিউরে উঠল। কেউ কি কখনো চেষ্টা করেছে ওকে মুক্ত করার? কাকু মাথা নাড়লেন। অনেক বছর আগে এক তান্ত্রিক এসেছিলেন, বলেছিলেন কুয়ার অভিশাপ ভাঙতে একটা শক্তিশালী পূজা দরকার। কিন্তু পূজার মাঝপথেই তিনি মারা যান। তারপর থেকে আর কেউ ওদিকেই যায়নি। অরিন্দমের মনে হচ্ছিল এই কুয়ার রহস্য শুধু ভৌতিক নয়, এর পেছনে লুকিয়ে আছে প্রতিশোধের ইতিহাস। সে জানে, যদি সত্য জানতে হয়, তবে তাকে আরও গভীর অনুসন্ধান করতে হবে। কিন্তু সত্যের অনুসন্ধানে সে কি নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? কালীনগরের রাত মানেই নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকে এক অজানা ভয়। কুয়াটার রহস্য জানার পর থেকে অরিন্দমের মন উত্তেজনা আর আতঙ্কের এক অদ্ভুত মিশ্রণে ভরে উঠেছে। মনে হচ্ছে সে এক অজানা অন্ধকারের দিকে এগিয়ে চলেছে, যেখানে প্রত্যেকটি পদক্ষেপ জীবনের শেষ ধাপে পরিণত হতে পারে। সেই রাতে ঘরের কোণে রাখা হারিকেনের মৃদু আলো যেন আরও রহস্যময় মনে হচ্ছিল। দেয়ালে তার ছায়াটা অলৌকিকভাবে কাঁপছিল। সে নোটবুকে সমস্ত কিছু লিখে রাখল, কুয়ার ফিসফিসানি, রামকালীর আত্মার কান্না, আর কুয়ার জল থেকে দেখা সেই ফাঁকা চোখের দৃষ্টি, পুরনো ইতিহাসের খোঁজে। পরদিন সূর্য ওঠার আগেই সে বেরিয়ে পড়ল। তার লক্ষ্য একটাই, গ্রামের প্রবীণদের থেকে জানা, পুরনো কাগজপত্র খোঁজা, আর কুয়াটার চারপাশ খতিয়ে দেখা। প্রথমেই সে গেল গঙ্গাধর ঝাড় কাছে। গ্রামের মন্দিরের পুরোহিত, প্রায় 80 বছরের বৃদ্ধ, একটা ছোট্ট মাটির ঘরে থাকেন। কাঁপা কাঁপা হাতে তুলসী মালা গাঁথছিলেন। অরিন্দম কুয়া প্রসঙ্গ তুলতেই বৃদ্ধ হঠাৎ থমকে গেলেন। চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া খেলে গেল। বাবা, ওই কুয়ার কাছে যেও না, ওইখানে শুধুই মৃত্যু আছে। অরিন্দম অনুরোধের সুরে বলল, দয়া করে কিছু বলুন, সত্যিটা জানতে চাই। বৃদ্ধ এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন, তারপর মৃদু স্বরে বললেন, রামকালীর মৃত্যুর পর থেকেই কুয়াটা অভিশপ্ত হয়ে আছে। কিন্তু লোকে জানে না, শুধু রামকালীর মৃত্যু নয়, ওই কুয়ার নিচে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক রহস্য। অরিন্দম শিউরে উঠল।
কি ধরনের রহস্য? বৃদ্ধ মৃদু স্বরে ফিসফিস করে বললেন, প্রাচীন পাণ্ডুলিপিতে লেখা আছে কুয়ার নিচে ছিল এক তান্ত্রিকের সাধনাস্থল। বিমলচন্দ্র সেই জায়গাটা ব্যবহার করত তার কালো জাদুর জন্য। অরিন্দমের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কি ধরনের সাধনা? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বিমলচন্দ্র শুধু রামকালীকে হত্যা করেনি, সে চেয়েছিল রামকালীর আত্মাকে বন্দী করে তার শক্তি লাভ করতে, কিন্তু সে ব্যর্থ হয়, আর সেই রাতেই কুয়াটা অভিশপ্ত হয়ে যায়। অরিন্দম শ্বাস আটকে শুনছিল। সে বুঝতে পারল এই কুয়ার রহস্য শুধু রামকালী আর বিমলচন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীরে লুকিয়ে আছে তন্ত্র, অভিশাপ আর কালো জাদুর এক ভয়াবহ ইতিহাস। সন্ধ্যার ঠিক আগে অরিন্দম আবার কুয়ার কাছে গেল। চারপাশেই শুনশান নীরবতা, যেন প্রকৃতিও কিছু একটা লুকিয়ে রেখেছে। সে কুয়ার আশেপাশে খুঁজতে লাগলো, কিছু ইঙ্গিত, কিছু চিহ্ন। তখনই সে দেখতে পেল কুয়ার পাশে একটা পুরনো পাথরের ফলক। ধুলো মাটি সরিয়ে লেখাটা পড়ল, যে কুয়ায় আত্মারা বন্দী সেখানে জীবিতের প্রবেশ নিষেধ। তার কাঁধের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। সে কুয়ার কিনারায় এসে নিচে তাকালো। অন্ধকার জলের গভীর থেকে যেন কিছু একটা ডাকছে। একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো, যেন কুয়ার নিচে কিছু সত্য লুকিয়ে আছে যা সে জানে না। তখনই সে সিদ্ধান্ত নিল, আজ রাতেই আমি এই কুয়ার ভিতরে নামব। কিন্তু সে জানত না, সত্যের সন্ধানে সে নিজের মৃত্যুর দিকেই এগিয়ে চলেছে। রাত গভীর হচ্ছে। কালীনগরের আকাশে চাঁদ ফিকে হয়ে এসেছে, আর বাতাসে যেন এক অজানা ভয়ের গন্ধ মিশে আছে। অরিন্দম হাতে একটা টর্চ, কাঁধে একটা দড়ি আর ব্যাগ নিয়ে চুপচাপ কুয়ার দিকে রওনা দিল। তার মনে একটাই লক্ষ্য, কুয়ার ভেতরের রহস্য উদ্ঘাটন করা। চারপাশের নিস্তব্ধতা আরও বেশি গা ছমছমে লাগছে। গাছের পাতায় শোঁ শোঁ বাতাসের শব্দ যেন কারো ফিসফিসানি মনে হচ্ছে। গ্রামের পথঘাট তখন নির্জন। কেবলমাত্র দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক আর বটগাছের শুকনো পাতার খসখানি শোনা যাচ্ছে। অরিন্দম ধীরে ধীরে কুয়ার কাছে এসে দাঁড়ালো। চারদিক নিস্তব্ধ, কেবল চাঁদের ম্লান আলো পড়েছে কুয়ার কালো জলে। অরিন্দম টর্চের আলোটা কুয়ার গভীরে ফেলল। গভীর জলে কিছুর ছায়া নড়ে উঠল। সে আলোর ফোকাস বাড়িয়ে দেখার চেষ্টা করল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। কুয়ার জলের উপরে একটা মুখ ভেসে উঠেছে। একটা ফ্যাকাসে সাদা মুখ, শূন্য কালো চোখ, আর ঠোঁট দুটো নড়ছে। মৃদু ফিস ফিস শব্দ ভেসে এলো, বাঁচাও, বাঁচাও। অরিন্দমের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে পেছনে সরে আসতে চাইল, কিন্তু পা নড়ছিল না। হঠাৎ কুয়ার জল থেকে একটা হাত বেরিয়ে এলো। অরিন্দম চিৎকার করে উঠল। সে পিছু হটতে গিয়ে পাথরের ওপর হোঁচ খেল। অরিন্দম কাঁপা কাঁপা হাতে রশিটা কুয়ার সঙ্গে বাঁধল। সে সিদ্ধান্ত নিল, এই মুহূর্তেই তাকে নেমে যেতে হবে। কুয়ার গা ঘেঁষে ধীরে ধীরে নিচে নামতে থাকল। দেয়াল ভেজা, শ্যাওলা ধরা আর পিচ্ছল। কিছুদূর নামতেই কুয়াটার নিচে একটা প্রশস্ত গহ্বরের মতো জায়গা দেখতে পেল, যেন এটা একটা প্রাচীন গোপন কুঠুরি। অরিন্দম পা ফেলতেই মাটির নিচে কিছুর গুঁড়ো গুঁড়ো শব্দ হলো। সে টর্চের আলো ঘুরিয়ে তাকাতেই চমকে উঠল। একটা ভাঙা কঙ্কাল পড়ে আছে মাটিতে। কঙ্কালের হাতের কাছে একটা পুরনো লোহার কুঠার, আর মাটির ওপরে আঁকা অদ্ভুত একটা চক্র। এটা একটা অভিশপ্ত মুদ্রা। হঠাৎ কুয়ার গভীরে এক হালকা বাতাস বইল। আলো বন্ধ হয়ে গেল। কিছু একটা নিঃশ্বাস ফেলার শব্দ এলো। অরিন্দম কাঁপা হাতে টর্চটা আবার চালু করল। সে চারপাশে আলো ঘোরাতেই অন্ধকারের মধ্যে দুটো লালচে চোখ জ্বলজ্বল করছে। কে কে সেখানে? অরিন্দম চিৎকার করে উঠল। হঠাৎ কোথাও থেকে ভেসে এলো এক নারীর কান্নার আওয়াজ। আমায় মুক্ত করো, আমি বন্দী, আমায় মুক্ত করো। অরিন্দমের মেরুদণ্ডের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রামকালীর আত্মা। কিন্তু কিছু করার আগেই পেছন থেকে হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। সে চমকে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে দাঁড়িয়ে আছে এক সাদা ছায়ামূর্তি। শূন্য চোখ, ফ্যাকাসে হাসি, আর তার ঠোঁট ধীরে ধীরে খুলছে। কুয়ার গভীরে জমাট বাঁধা অন্ধকার। অরিন্দমের দম বন্ধ হয়ে আসছে। সামনের ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে। টর্চের আলো কাঁপতে কাঁপতে পড়ছে সেই মুখে। ফ্যাকাসে সাদা চামড়া, খালি চোখের গর্ত, ঠোঁটের কোণে এক বীভৎস হাসি। চারপাশে বাতাস হঠাৎ ঘূর্ণির মতো বইতে শুরু করলো। কুয়ার দেয়াল জুড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল এক ফিসফিসানি, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। অরিন্দম কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? তুমি কি রামকালী? ছায়ামূর্তি থমকে দাঁড়ালো। কুয়ার গভীরে বাতাস থেমে গেল। হঠাৎ মেয়ের কান্নার আওয়াজ। ছায়ার ফাঁকা চোখ দুটো যেন আরো গভীর অন্ধকারে ঢেকে গেল। মৃদু ফিসফিস করে আওয়াজ এলো, আমি রামকালী। বিমলচন্দ্র আমায় হত্যা করেছিল, আমি মুক্তি চাই। অরিন্দমের মনে পড়ে গেল পুরোহিত গঙ্গাধর ঝার কথা। কুয়ায় বন্দি আত্মাকে মুক্ত করতে হলে অভিশপ্ত অস্ত্রকে নষ্ট করতে হবে। তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা ভাঙা কঙ্কাল আর লোহার কুঠারের দিকে। এটাই সেই অভিশপ্ত অস্ত্র। অরিন্দম কুঠারটা তুলে নিল। কুয়ার জলের দিকে তাকিয়ে বলল, রামকালী, আমি তোমায় মুক্ত করব। তারপর সে সমস্ত শক্তি দিয়ে কুঠারটা ছুঁড়ে মারল কুয়ার গভীরে। এক মুহূর্তের মধ্যে
কুয়ার ভেতর থেকে বিকট চিৎকার উঠে এলো। কুয়ার জল বাইরে উঠে আসতে লাগলো, যেন ভেতর থেকে কিছু বেরিয়ে আসছে। কালো ধোঁয়া উঠতে লাগলো। চারপাশে এক অদ্ভুত গুমগুমে আওয়াজ, যেন শত শত আত্মা একসঙ্গে চিৎকার করছে। অরিন্দম কুয়ার গায়ে হাত রেখে চোখ বন্ধ করল। রামকালী, তুমি এখন মুক্ত। এক মুহূর্তে সবকিছু নিস্তব্ধ। কুয়ার জল স্বচ্ছ হয়ে উঠল। বাতাসে এক মিষ্টি সুগন্ধ। কুয়ার ওপরে একটা মৃদু আলো জ্বলে উঠল। রামকালীর মুক্তির হাসি। অরিন্দম গভীর শ্বাস নিল। সব শেষ। ধীরে ধীরে কুয়ার দড়ি ধরে উপরে উঠল। ভোরের আলো ফুটছে। কালীনগর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। অরিন্দম বুঝল, আজ বহু বছর পর কুয়াটা অভিশাপ মুক্ত হয়েছে।